গেঞ্জিটা অন্তত চুমু খাওয়া কি অপরাধ? একাধিক ভালোবাসা ঠিক নয়। মার্ডার তো করেনি, ধর্ষণ তো করেনি। থ্যাংক ইউ সো মাচ, এতজনকে আমি একসাথে পেয়েছি, এটা আমার কাছে খুব ভালো লাগার একটা মুহূর্ত। নতুন বছরের শুরুতেই বলতে পারি এরকম একটা মুহূর্ত দিয়ে আমার চ্যানেলে শুরু হচ্ছে। প্রত্যেককে এখানে যারা উপস্থিত হ্যাপি নিউ ইয়ার বলছি। কেমন আছো তোমরা? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল কারণে এখানে আমার আসা। সেই কারণটা কি সেটা ডাইরেক্টর প্রডিউসার দিদি আমার সাথে রয়েছেন। দিদি শুরু করুক, লেডিস ফার্স্ট। তো দিদি যদি বলে। আমার নতুন ছবি, আমাদের নতুন ছবি একান্ত গোপন আসছে। একান্ত গোপনের আমাদের টিম এখানে উপস্থিত রয়েছে। অভিজিৎ নিজের বলো, তোমার সম্বন্ধে একটু বলো। হ্যাঁ, নমস্কার, আমার নাম অভিজিৎ দেবরয়। ডিরেক্টর ম্যাডামের পাশে আমি বসে আছি। আমি মূল যে চরিত্র যারা করেছেন এখানে অভিনয়, আমি তাদের মধ্যে কনিষ্ঠতম। আমি একজন অভিনেতা। তো আমার চরিত্র, আমার কাজের এক্সপিরিয়েন্স পরে বলছি, আগে ইন্ট্রোডাকশনটা হয়ে যাক। আকাশ। নমস্কার, আমার নাম আকাশ মালিক। আমি এখানে একটা খুব ওয়ান অফ ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আর খুবই নস্টালজিক একটা ক্যারেক্টারের কিভাবে সে তার নিজের স্থানটাকে এই সিনেমার মধ্যে ক্যাপচার করেছে সেটা নিয়েই গল্প। আমার এটা এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স। সেগুলো তো পরে এর সঙ্গে শেয়ার হচ্ছেই, সেটা আস্তে আস্তে আমরা এগোবো। কৃতিশ। আচ্ছা, নমস্কার, আমার নাম কৃতিশ চক্রবর্তী। আমি খুব হ্যাপি যে আজকে এই দিনটাতে আমি আজকে এখানে উপস্থিত আছি। আর অনুস্বাদী প্রজেক্টের ডিরেক্টর এবং অ্যাক্টর। তো আই এম ভেরি লাকি যে আমি অনুস্বাদীর ডিরেকশনে এই প্রজেক্টটা করতে পেরেছি। তারপরে পরবর্তী আমি গল্পে আসছি আস্তে আস্তে। এবার দিদির নিজের কাছে আমি চলে যাবো। এতক্ষণ দিদি সবাইকে ইন্ট্রোডিউস করালো একে একে। এবার দিদি যদি একটুখানি, দিদির এইটা কতদিন সময় লাগলো, কিভাবে এগোনো, সেগুলো যদি একটু শেয়ার করে ছবিটাকে নিয়ে। হ্যাঁ, এই গল্পটা প্রথম যেটা ভাবা, গল্পের ভাবনাটা আমার মাথায় এসেছিল 2011-12 যখন আমি আলো ছায়া করছিলাম সেই সময়। কিন্তু কোনো কারণবশত সেই ভাবনাটা নিয়ে আমি আর এগোই। অন্য একটি গল্প, অন্য একটি স্ক্রিপ্টে কাজ করতে করতে আমার জীবন থেকে একটা ব্রেক নেওয়ার সময় আসে। ক্যারিয়ার থেকে আমার নিজের পড়াশুনো, ব্যক্তিগত জীবনের জন্য একটা দীর্ঘ বিরতির পর আমি 2019-এ যখন ভাবলাম যে আবার কামব্যাক করব, এবং আমি অভিনয় দিয়েও কামব্যাক করেছিলাম তখন, সেই সময় আমি গল্পটা নিয়ে ভাবতে শুরু করি। কারণ আমার মনে হয় এই গল্পটা একটা অন্যরকম, মানুষের ভেতরের যে কোর ইমোশনগুলো থাকে সেই ইমোশনসের উপর এই গল্পটা বেস করে। তো সেই কারণে আমি এই গল্পটা নিয়ে 2019 থেকে কাজ শুরু করি। কিন্তু কোনো কারণেই গল্পটা খুব মনে হয় না, একটা মানুষের, একজন ডিরেক্টরের নিজের কাছেই একটা চ্যালেঞ্জ থাকে যে গল্পটা এমন একটা জায়গায় তৈরি করব যে গল্পটা আমার নয়, আমাদের সবার গল্প হয়ে উঠবে এবং সবার ভালো লাগবে। তো সেই চ্যালেঞ্জে আমায় 2019, 20, লকডাউন, তারপরে 21, প্রায় 22 পর্যন্ত এই গল্পটা নিয়ে ভাবনা চিন্তা করে বারবার স্ক্রিপ্ট তৈরি করেছি, ভেঙেছি, চেঞ্জ করেছি, শেষ, প্রথম। তারপর আলটিমেটলি গিয়ে 24-এও যখন আমি শুরু করি গল্পটা, তখনও প্রায় 5 বার স্ক্রিপ্ট রিরাইট করে আমরা কাজ শুরু করেছি। একটা দীর্ঘ সময়ের একটা ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তাটা শুধু আমার একার নয়, আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের জীবন দর্শন বোঝার চেষ্টা করেছি, বুঝে একটা সবার জীবনের যে ব্যক্তিগত জায়গায় যে ইমোশনগুলো, আমরা হয়তো খুব ছোট ছোট গল্প, অনেকগুলো ছোট ছোট গল্পের কোলাজ, যেটা সেটা। এখানে প্রত্যেকে ইয়াং, কিন্তু দুজন একদম ইয়াংস্টারকে দেখতে পাচ্ছি। দিদি হয়তো রাগ করবে না এই জন্য, কিন্তু তাদের কাছে আমি রাগ করব। এখানে প্রত্যেকে ইয়াং, ওই জন্য বলেছি সবাই ইয়াং একদম। মানে নিজেকে প্রথমে কনিষ্ঠতম। তোমার আর আমার কথা বলছি। ওকে ফাইন। না, আমার আর তোমার কথা। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমি দুজনের কাছে যাব যে এই যে ছবিটা তোমরা করছো, এবার এখন কি হয়, যখন একটা কোনো ছবি আসে
সেটা নিয়ে নানান রকম নেগেটিভিটি বা বিভিন্ন রকম চিন্তাভাবনা থাকে, এখান থেকে ইন্সপায়ার্ড বা রিমেক বিভিন্ন রকম। এবং একটা সময় গিয়ে আমরা এটাও দেখেছি যে একটা বাংলা ছবি মানে একটা নাক সিটকানো একটা দর্শকের থাকে। বিশেষ করে তোমাদের কি প্রশ্নটা করার কারণ হচ্ছে ইউথ, একদম ইয়াং জেনারেশন বাংলা ছবি কিন্তু কিছুটা হলেও আমরা দেখছি বিমুখ, বা তারা অনেকেই বলে যে বাংলা ছবি মানে একটু ইমোশনাল, একটু দুঃখে একটুখানি প্যান একটু বাংলা ছবি, ওই যে ইমোশনাল যে কথা দিদি বললো। তোমরা এই ছবিটার পার্ট, তোমরা কিভাবে দেখছো, তোমাদের কি ভিশনটা, তোমরা দর্শকদেরকে কি বলবে? একটা সময় আমি যতদূর জেনেছি যে শুধু ভারতে না, ভারতের বাইরেও বাংলা ছবির যে চল বা ছবি মেকিং এর যে স্টার্ট, সেটা কিন্তু অনেক অংশ বাংলা থেকেই শুরু। এখন প্রত্যেকটা জনারেরই আপ এন্ড ডাউন থাকে, হতে পারে এই সময় আমরা একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট আমরা ড্যাম শিওর যে একটা টাইমের পর আমরা সেই পিকটা আবার ধরবো, অবশ্যই ধরবো। পড়ে রইল দর্শকের ওপর, আমরা সিনেমা বানাই দর্শকদের জন্য। আর প্রত্যেকটা মানুষের লাইফে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, আমরা সেগুলোকেই পোর্ট্রে করার চেষ্টা করি সিনেমার মাধ্যমে। এই যে ঘটনা, এই যে সিনেমার যে ঘটনাগুলো এখানে পোর্ট্রে করা হয়েছে, সেখানে কোথাও গিয়ে মানুষ নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবে, কোথাও গিয়ে তারা একটা রিলিফ পাবে যে এটা শুধু তাদের সঙ্গে হচ্ছে না, এটা আর 10টা মানুষের সঙ্গেও ঘটছে, এটা খুবই সাধারণ। কোথাও গিয়ে মানুষ না এই একটা ইনসিকিউরিটিতে ভোগে অনেক সময়, যে আমি তাহলে কি খারাপ, আমি তাহলে কি একটা ভুল রাস্তার মধ্যে আছি, বা এটা কি আদৌ উচিত হচ্ছে। কোথাও কি এইখানে সেই জিনিসটাই বোঝানো হয় যে পরিস্থিতি মানুষকে কখন কোন সিচুয়েশনের মধ্যে ঠেলে দেয়, সেখানে মানুষের হাত থাকে না। অনেক সময় আমাদেরকে সেই পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, অনেক সময় আমাদের পিছিয়েও আসতে হয়। তো এটা অল অ্যাবাউট আমাদের মানুষের মানসিকতা নিয়েই একটা সিনেমা। আর অবশ্যই মানুষ পছন্দ করবে, কারণ এই মুভিটা যখন বানিয়েছিলাম বা যখন সবাই মিলে কাজ করছিল, অবশ্যই একটা খুব ফান মজাদার একটা প্রসেস দিয়ে এগোচ্ছিলাম। আর অনুসূয়া দি ডিরেক্ট করছেন, তার সঙ্গে অ্যাক্ট করছেন, এটা সত্যি একটা মানে খুবই বড় জায়গা যে একজন ডিরেক্টর সে সবকিছু সামলাচ্ছে, নিজের ক্রু, সমস্ত কাস্টিং, স্টোরি নিজেই করছেন, আবার নিজে অ্যাক্টও করছেন। ওমেন এম্পাওয়ারমেন্ট তো ওনাকে দেখেই বোঝা যায়, পার্সনিফাইড, তাই নয় কি? মানে এত কিছু একসঙ্গে হ্যান্ডেল করছেন। মা দুর্গা যেমন একসঙ্গে 10টা হাতে 10 রকমের অস্ত্র রাখেন, উনি একসঙ্গে পুরো টিমটাকে হ্যান্ডেল করছেন। তো আমার অনেকদিনের ইচ্ছে ছিল এরকম একজন মানুষের সঙ্গে কাজ করবো, তো সেটা আমি সফল হয়েছি। আগামী দিনেও আশা করি আমি সেরকম আরো অনেক কাজের সুযোগ পাবো, সেটা তো ভবিষ্যৎ বলবে। আর আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা আরো এগোতে পারবো। প্রীতিশ, আমি একটা কথাই বলবো যে সিনেমার তো কোনো ভাষা হয় না, সেটা বাংলা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক। তো বাংলা সিনেমা তো একটা সময় বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মানে ল্যাঙ্গুয়েজ ছিল, যেখানে ল্যাঙ্গুয়েজে সিনেমা হচ্ছিল। বাংলা সিনেমা এখন হয়তো একটু পড়ে গেছে বা দর্শক সেভাবে নিচ্ছে না, সেটা হয়তো গল্পের জন্য। আমি গল্পে অভিনয় করেছি বলে বলছি না, এটা গল্পটা হচ্ছে কি একটা সম্পর্কের গল্প, সম্পর্কের টানাপোড়েনের গল্প। এই সিনেমাটা দেখলে সবাই গল্পটা কানেক্ট করতে পারবে, এই জন্য সবার মনে হবে যে আমার জীবনে হয়তো কোথাও না কোথাও এরকম একটা ক্রাইসিস ছিল, বা আমার জীবনে হয়তো কোনো না কোনো সময় এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমি আশা করি দর্শকের এই গল্পটা ভালো লাগবে। আর আমার এই গল্পটাতে কাজ করার আরেকটা কারণ হচ্ছে আমি কখনো কোনো ফিমেল ডিরেক্টরের সাথে কাজ করিনি। আমার বহুদিনের ইচ্ছে ছিল যে কোনো ফিমেল ডিরেক্টরের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স। তো ভালো ইচ্ছে। হ্যাঁ, মানে আমি কখনো কাজ করিনি, তো আমার দেখার ইচ্ছা ছিল যে দিদি সেটা কিভাবে হ্যান্ডেল করে। বাট আই এম লাইক দারুণ। শুধু অভিনয় করেনি, ডিরেকশন দিয়েছে, পুরো টিমটাকে একসাথে চালিয়েছে। তো খুব ভালো গল্পটা, খুব ভালো আছে। আচ্ছা, রিগার্ডিং তোমার যে প্রশ্নটা, মেইন প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে যে যারা ইউথ, কম বয়সে ওদের মতন, তাদের একটা ইমপ্রেশন হচ্ছে যে বাংলা ছবি বাবা কি প্যানপ্যানানি হবে। এখানে না একটা মিসকোটেশন অফ দ্য সেন্টেন্স হয়। তার মানে এটার মনে হয় যে ইউথফুলনেস, যারা ইউথ তারা কি ইমোশন, তারা কি ইমোশনলেস? তা তো নয়।
তারা কি লুকিয়ে লুকিয়ে কাঁদে না? তাদের কি দুঃখ নেই? আছে তো। কিন্তু ছবি দেখতে গেলে এবং পার্টিকুলারলি বাংলা ছবি দেখতে গেলে কেন তারা প্যানপ্যানানি মনে হয়? কারণ ইমোশনের যে প্রেজেন্টেশনটা হয় অন স্ক্রিন, সেখানে সেই ওয়ে অফ প্রেজেন্টেশনের সঙ্গে তার মানে ইউথফুল যারা ইউথ তারা রিলেট করতে পারে না। কারণ তারা এখন নেটফ্লিক্স থেকে অভ্যস্ত, তারা এখন ইন্টারন্যাশনাল সব বিভিন্ন ভাষাভাষী অ্যাডভান্সড কাজ থেকে অভ্যস্ত। তাহলে কোথায় গিয়ে প্রেজেন্টেশনটা হয়তো তাদের মনস্তত্ত্বের সঙ্গে হয়তো ব্যালেন্সড হচ্ছে না, বিষ খাচ্ছে না বলে তারা রিলেট করতে পারছে না। তার মানে কিন্তু এইটা নয় যে যারা ইউথফুলনেস যাদের মধ্যে আছে বা যারা ইউথস তাদের মধ্যে ইমোশন নেই, তারা তো ইমোশনলেস নয়, তাদেরও তো দুঃখবোধ আছে। এই যে বললাম এই 5 মাস আমি যে স্ক্রিপ্টটা নিয়ে লড়াই করেছিলাম, সেটা আমি তাদের সাথেই বসেছিলাম যারা নেটফ্লিক্স বা হলিউড ছবি বা খুব বুদ্ধিদীপ্ত ছবি দেখে অভ্যস্ত, সেরকম কিছু ইউথদের নিয়ে বসেছিলাম আমি এই 5 মাস, এবং তাদের বারবার স্ক্রিপ্ট শুনিয়েছি, আমি বারবার তাদের ভিজুয়াল করানোর চেষ্টা করেছি যে তারা সেটা দেখতে পাচ্ছে নাকি। তো সেইটার পর তারা যখন বলেছে না এটা দেখতে পাচ্ছি, আচ্ছা এটা আমরা দেখতে চাই, এটা আমরা ভাবতে চাই, বা এটা যদি এইভাবেই মেকিং করা হয় তাহলে খুব ভালো লাগবে, সেই জায়গাটা ধরে কাজ করার চেষ্টা করেছি যে এখনকার তখনকার নয়। বাঙালি সবসময় ইমোশনাল একটা জাতি, যারা শিল্পবোদ্ধা, শিল্পী হিসেবে খুব ভালো, প্রত্যেকটা মানুষের মধ্যে শিল্প চেতনা বর্তমান, তারা ভালো কাজ অ্যাপ্রিসিয়েট করে। আমি মনে করি না যে বাঙালি দর্শক শেষ হয়ে গিয়েছে, এখন অপশান অনেক বেশি। আমি কালও বলেছি যে বাঙালি অনেকটা ব্রড মাইন্ডেড, সবটা নিতে চায়, এবং তারা সবটা নেয়ার জন্য হয়তো সেভাবে নিজেদের ছবিকেই একা দেখবো, বাকিদের ছবি দেখবো না, এই প্যারামিটারে আবদ্ধ নয়। কিন্তু সেটার জন্য আর একটা ভালো দিক আছে, আমরা যদি ভালো ছবি বানাই তারা অবশ্যই দেখবে, আমরা আশাবাদী প্রত্যেকে। অবশ্যই। আচ্ছা, এই ছবিতে আর কে কে রয়েছে যারা এখানে উপস্থিত নেই? কাস্ট এন্ড ক্রু এবং গানের চাওয়ালা আছে যে খাবার দেয়, একটা চাওয়ালা, সে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে। আচ্ছা, দাদাকেও বলবো দাদা যেন একটু থাকে আমাদের সাথে, অবশ্যই দাদা আসেন। অভিজিৎ বলুন কে কে আছে। হ্যাঁ, আমার এই 4 জন ছাড়া আরেকটা অন্যতম মূল চরিত্র হচ্ছেন ঋতব্রত দা, যিনি নাকি সূত্রধর বলা যেতে পারে। এই টোটাল গল্পটার একটা সূত্রধর। যখন আপনারা দর্শকরা ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন কিরকম পার্টিনেন্ট হয়ে উঠেছে ওনার ক্যারেক্টারটা। আমরা তো সব আমাদের ক্যারেক্টার প্লে করেছি, কিন্তু যিনি সূত্রধর তিনি এই ক্যারেক্টারগুলোকে বুনেছেন গল্পটার মধ্যে। সুতরাং সেটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, এবং দ্য ওয়ে অনুষ্কা হ্যাজ ডিজাইন দ্য এন্টায়ার থিং অ্যান্ড ক্রাফটেড দ্য এন্টায়ার থিং, এত বাংময় হয়ে উঠেছে সেটা দর্শকরা যখন দেখবেন তো আপনারাই বিচার করবেন। কিন্তু আমরা অভিনয় করতে গিয়ে বা যখন স্ক্রিপ্ট রিডিং হয়েছে আমরা শুনেছি, আমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সুতরাং ন্যাচারালি যারা তৈরি করছে তারাও যদি ইন্টারেস্টেড ফিল না করেন, সেখানে দর্শকরা ইন্টারেস্টেড ফিল, আমরা ইন্টারেস্টেড হয়েছি মানে আশা করা যায় যে দর্শকরা তারাও খুব এনজয় করবেন। আর এই যে এসে গেছেন আমাদের মধ্যে, আমি মনোজিৎ বোরাল, আপনারা সবাই এনাকে চেনেন, খুব অনেক দিনের অভিনেতা, ভালো অভিনেতা, অদ্ভুত একটা মনোজিৎদার। কারণ এটা না দেখতে পাচ্ছেন আমরা যেভাবে এখানে আড্ডাটা মারছি, এটা হোমলি একটা অ্যাটমসফিয়ারের মধ্যে, ঠিক ফিল্মটা যখন আমরা শুটিং প্রসেস চলছে তখন আমরা হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যেই কাজ করেছি। কারণ একটা পরিবারের মধ্যে এনারা দুজন হচ্ছে দ্য মূল ক্রাফটসম্যান, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, সং রাইটার এন্ড এভরিথিং, অ্যাক্টর, দ্য মূল চরিত্রের অভিনেত্রী উনি, এবং তার হাজব্যান্ড উনি, যিনি একেবারে অঙ্গাঙ্গিভাবে পুরো প্রজেক্টের সঙ্গে জড়িত। এবং মনোজিৎ যেহেতু আমাদের প্রত্যেকেরই দাদা কাম বন্ধু, ফলে কোথায় আমাদের কি ছোট ছোট ব্যাপার, কোথায় খাওয়ার কার কি দরকার, কার কি কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, মনোজিৎটা খুব মানে একদম বড় ভাইয়ের মতন গিয়ে তাকে প্রোটেকশন দিয়েছে। ফলে এটা আমাদের মনে হয় না আমরা কোনো প্রফেশনাল কাজ করছি, আমাদের মনে হচ্ছে এটা হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে পুরো কাজটা এগিয়েছে, যেটা আপনারা হয়তো এখনো বুঝতে পারছেন আমাদের আড্ডার মেজাজ থেকে। এবার মনোজিৎ দা তুমি বলো ছবিটা সম্পর্কে। ছবিটা নিয়ে আমি বলবো, এইটা কি ডিম আছে না, ওটা মাছ। ছবিটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে সব ভাষার সিনেমার কথা ওরা সবাই বললো। মোটামুটি আমাকে যারা আমার খুব কাছের বন্ধু বা আমার যারা খুব কাছের লোকজন তারা সবাই জানে যে আমি ভীষণ সাউথ সিনেমা দেখি, পাগল সাউথ সিনেমার ভক্ত ভীষণ। আজকে যখন এটা স্ক্রিপ্ট যখন লেখা হয়েছে বা যখন লিখছে বা যখন আলোচনা হচ্ছে, আমাকেও কোথাও নাড়া দিয়েছে। কারণ যে গল্পটা, যে বেসিকটা, যেটা সম্পর্কের যে একটা বাঁধন বা বেড়াজাল যেটা রয়েছে এই ছবিটা, এটা মূল তো যেটা কৃতিশ বললো যে সম্পর্কের একটা বাঁধন, এই ছবিটার পুরোটাই একটা সম্পর্কের বাঁধন।
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকগুলো সম্পর্কের একটা বাঁধন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আশা করছি, আমার তো ভীষণ ভালো লেগেছে যখন ছবিটা আমরা দেখেছি, মানে ডাবিংয়ের সময়। আশা করছি যারা দেখবেন দর্শকরা প্রত্যেকের ভালো লাগবে। আর আমাদের এই ছবিতে, মানে অনুসরণ এই ছবিতে যেটা মুখ্য চরিত্র, মানে যেটা অভিজিৎ বললো, যে আসল হচ্ছে যেটা সূত্রধর, যেটা একটি গল্পটা, সেটা আমাদের ঋতুব্রত ভট্টাচার্য। এবং তার সাথে কিছু এখানে এই ছবিতে চারপাশে মোড়া কিছু গেস্ট অ্যাপিয়ারেন্স আছে। গেস্ট অ্যাপিয়ারেন্স বলা যায় না, অ্যাকচুয়ালি যেহেতু গল্পটা একটা মানুষের জীবন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে না, এটা আমার কোট নয়, বিখ্যাত একজন মানুষের কোট। তো গ্রে মানুষের জীবন, অ্যাকচুয়ালি ভুল ঠিক মিলিয়ে। তো সেই জীবনের পরিসরে আমি আগের দিনও বলছিলাম যে একটা জীবন, যেটা 20-30 বছরের একটা জীবনের পরিসরে একটা মানুষের অনেকগুলো ঘটনা ঘটে, অনেক গল্প তৈরি হয়, অনেক মানুষ আসে, এবং সেই মানুষগুলো বিশেষ বিশেষ কিছু জায়গায় বিশেষ বিশেষ নিজস্ব স্বমহিমায় নিজেদের চরিত্র নিয়ে অ্যাপিয়ার করে। তো এই মানুষটার জীবনেও এরকম অনেকজন এসেছে যারা এইভাবে অ্যাপিয়ার করেছে, এবং কিছুটা আছে যেটা ওই রিয়েল টাইমে, যখন রিয়েল টাইমটা হচ্ছে তখন মানে সেই রিয়েল টাইম লাইনে তারা শুনছেও, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ শুনছেও ঘটনাটা, তাদের রিয়াকশন। তো এইরকম বেশ কিছু চরিত্র এসেছে যারা নিজস্ব মহিমায় এসেছে, হয় গল্পটার কোনো না কোনো অংশের তারা কোনো না কোনো ঘটনার চরিত্র, বা তারা যারা শুনছে সমাজের বিভিন্ন স্তর, সেই সমাজের স্তরের মানুষ। এবার সেই চরিত্রে সেই রকম চরিত্রে, যেমন আমাদের ছবিতে মিউজিক করেছে আমাদের সমিত মুখার্জি। সমিত জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে ফাটিয়ে দিয়ে। সমিত তো এই ধরনের, সমিতকে আমরা অন্যরকম গানেতে দর্শকরা তাকে দেখে বা বিজিএম করে অন্যরকম গানেতে। তো সেখানে সমিত দাঁড়িয়ে, সমিত যা করেছে, গানটা তো অনুসরার লেখা, আর মাঝখানে একটা ট্যাগ লাইনটা সমিত এবং উর্ভি করেছে, আর গানটা গেয়েছে সমিত নিজে। মানে সমিত যেভাবে গানটা গেয়েছে এবং তার সাথে উর্ভি, প্রত্যেকে মানে দুজনেই জাস্ট অসাধারণ। আমাদের একটা ছবিতে, এই ছবিতে একটা গান, যে গানটা অনেকটা বড়, যে গানটা অ্যাজ এ বিজিএম হিসেবে ছবিটাতে, এটা ঠিক একটা গান নয়, ছবিটা গান বললে ভুল হবে। এটা এই ছবিটারই যদি সামারি তৈরি করা যায়, সারাংশ তৈরি করা যায়, তো সেটা যেটা দাঁড়ায়, একটা কবিতার আঙ্গিকে যদি সেটাকে লেখা হয়, একটা মানুষের জীবনের ঘটনা প্রবাহকে, তো বিশেষ করে মেয়ের জীবনের ঘটনা প্রবাহ, কারণ আমি এই ছবিতে চেষ্টা করেছি একটি মেয়ের জীবনকে ছেলের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখানো, যাতে সমাজের এই সার্কেলটা কমপ্লিট হয়। একটা ছেলে এই জীবনটা একটা মেয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে দেখছে, তো সেটাকে সামারাইজ করলে যে গান দাঁড়ায়, তার জন্য গানটাও পুরুষ কণ্ঠেই আছে। পুরুষদের সেই মেয়েটির জীবন দর্শন বা জীবনের প্রতি যে বোধটা তৈরি হলো, সামগ্রিক চিত্র যাতে তৈরি করা যায়। তো সেই কারণে এই গানটা কবিতা, একটা যে কবিতার গান হিসেবে ধরলে একটি হয়, কিন্তু এটা আলাদা আলাদা সুরে 3টি অংশে ভাগ করা, আলাদা ট্যাগলাইনটা হয়তো একই রয়ে গেছে, কিন্তু সুরটা আলাদা, তার কথা আলাদা, রিপিটিশন নেই কথার কোনো, এবং সেই কথার যে সারাংশ সেটাও আলাদা, এবং গান একদম গান নয়, সেটা বিভিন্ন সময়ের সিকোয়েন্সের ওপর বেস করে, বিভিন্ন সময়ে গল্পের কিছু অংশের ওপর বেস করে গানটা ফ্লো করছে। আমি একটু অ্যাড করি অনুষ্কার কথার সঙ্গে, যে এটা অনেক ক্ষেত্রে কি হয়, ছবি আলাদা, ছবির গান আলাদা, এরকম হয়ে যায়। মানে গান দিতে হবে বলে হয়তো গান ঢোকে একটা ছবিতে, এটা তা নয়। এটা না, দ্য এক্সটেনশন অফ দ্য স্টোরি টেলিং। গল্পটা যেরকম হচ্ছে, গানটাও যেন গল্পটাকে একটু এগিয়ে নিয়েছে হাত ধরে। এবং তার সাথে আমরা এই ছবিতে যেমন পেয়েছি, সেটা হচ্ছে লাবণীদিকে, মানে লাবণী সরকারকে, লাবণীদি, কৌশিক ব্যানার্জি, ভীষণভাবে তারা কোঅপারেট করেছে আমাদের সাথে, ভীষণভাবে হেল্প করেছে ছবিটাতে, মানে নিজেরা কাজ করেছেন। প্রীতিশের মা হিসেবে লাবণীদি, হ্যাঁ, লাবণীদি এবং কৌশিকদা, এবং তার সাথে আছে দেবাশিসদা। মানে অসম্ভব ভালো একটা ছোট্ট পার্ট, কিন্তু যা করেছে ফাটিয়ে দিয়েছে। তার সাথে আমাদের অভিজিৎদা আছে,
অভিজিৎ মুখার্জি, অনিন্দিতা আছে, অনিন্দিতা আছে, অনিন্দিতা একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে, বিশেষ চরিত্রে অনিন্দিতা আছে। অনিন্দিতাও জাস্ট মার্ভেলাস, ওইটুকু ও চরিত্র প্রোগ্রামিং ফাটিয়ে দিয়েছে। হেড, যে এফএম চ্যানেলটায় এই গল্পটা বলা হচ্ছে সেখানকার প্রোগ্রামিং হেড হিসেবেও কাজ করেছে, ভীষণ ভালো কাজ করেছে, ওর কাজ তো আমার দারুণ লেগেছে, ভীষণ ভালো অভিনেত্রীও। আর সমিত কাজ করেছে, হ্যাঁ। সমিতের কাজের গল্পটা সমিত এখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে, এত মজা করে কাজ করেছে। আমি সিরিয়াসলি ওর চরিত্রটা মজা করার জায়গা ছিল, কিন্তু ওর মজাটা যে ভেতর থেকে, সেদিন সমিত প্রচন্ড অসুস্থ, আমাকে বললো আমি কিছু খেতে পারবো না, শুধু ওআরএস খাবো। ও সারাদিন ওআরএস খেয়ে চালাচ্ছিল, ওর ভীষণ ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, উঠতে পারছিল না। মানে যখন এসেছে আমার ওকে দেখে খারাপ লাগছে, আমি বলছি যে তুমি কিভাবে শুট করবে, বললো না ঠিক আছে। এবং যখন আলটিমেটলি শুটিং শুরু হলো, ও এত বেশি মজা করে কাজটা করেছে, আমরা দেখতে দেখতে আমাদেরই ভীষণ আনন্দ হচ্ছে, মানে ওখানটা মনে হচ্ছে একটা মানে ফ্রেশ এয়ার যেন ফ্লো করে গেল খানিকক্ষণের জন্য। আর আমাদের ছবিতে ডিওপি মানে ক্যামেরাম্যান আনমোল এবং বাপ্পা দুজনেই অসম্ভব ভালো কাজ করেছে, আপনারা সকলেই ওদের চেনেন। আর এডিটার আমাদের অমিত দেবনাথ, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং এডিটার 2006-এর, অসম্ভব ভালো ছবিটা এডিট করেছে। আমাদের ছবির আর একটা জাস্ট হাফ মানে একটুখানি অংশ প্যাচ ওয়ার্ক আমাদের একটা বাকি আছে, স্টক শট কিছু বাকি আছে, না হলে ছবি মোটামুটি তৈরি। দু একদিনের মধ্যে হয়তো ডাবিংও শুরু হয়ে যাবে। তো আমরা মোটামুটি আমাদের জায়গা থেকে আমরা মানে, আর যেটা সব থেকে বড় কথা, অন্যান্য ছবির ক্ষেত্রে কি হয়, আমি যে আরো যে ছবি করি বা সবাই যারা যারা ছবি করে, আমাদের প্রচুর মজার ইনসিডেন্ট ঘটে ছবির মধ্যে। সত্যি কথা বলতে কি, এই ছবিতে কোনো মজার ইনসিডেন্ট ঘটেনি। কারণটা হচ্ছে এ তো পাগল প্রডিউসার, এ তো ইন্টারেস্টে টাকা ধার করে গয়না বাঁধা দিয়ে ছবি করে। তো সেখানে আমাদের এত টাইট শিডিউল, সেখানে মজা করবার মতো জায়গা নেই। যত তাড়াতাড়ি পারবো আমরা কাজটা করে দেবো, কাজটা মানে তুলতে হবে। মজা করার জায়গা নেই, কিন্তু কাজটাই কিন্তু মজা, মজা করেই কাজটা মজা। এবং সব থেকে বড় কথা যে আমরা প্রচুর মানে, আমি থ্যাঙ্কস টু মানে পরবর্তীকালে আমি মানে বলছি বাধ্য হয়ে, অনেকগুলো চরিত্র মানে পরবর্তীকালে যখন এই মার্কেটিং এর বিভিন্ন বিষয় যখন কথা হতে গিয়ে, অনেকগুলো চরিত্র কেন এই চরিত্রটা অন্য মজার ঘটনা বেশ কিছু আছে যেগুলো না বললেই নয়। আমার আর কৃতিশের একটা বিশেষ সিন আছে, কৃতিশকে বললাম, কৃতিশ তখন সবে একটু অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, কৃতিশ বেয়ার বডি হতে হবে। কৃতিশের কথা ছিল আমাকে গেঞ্জিটা অন্তত স্যান্ডোটা পরে, আমি বিয়ার বডি হবো না। আমি বললাম দেখ, অ্যাভারেজ যারা যত পুরুষ আছে সবাই তো ভীষণ ফিজিক নিয়ে তৈরি করে না। ওকে দেখতে খুব ভালো লাগছে, আজকে আমি দেখিয়েছি, তুই দেখতে পেলি না, ওকে দেখতে ভালো লাগছে। সবাই আমার গল্প তৈরির যে মূল উদ্দেশ্য ছিল যে চরিত্রগুলো যেন বিশ্বাসযোগ্য হয়। এবার কেন চরিত্র সেখানে আসে, আমার কাছে আমার গল্পে যারা অভিনয় করেছেন প্রত্যেকটা চরিত্র ভীষণ বিশ্বাসযোগ্য, মনে হচ্ছে সেই মানুষগুলো সেই চরিত্রগুলোই রয়েছে। এই বিশ্বাসযোগ্যতার জন্য আমাকে অনেকেই প্রশ্ন করেছে কেন এই চরিত্র, আমি কেন এই কাস্টিংটা, কেন এই চরিত্রে এই কাস্টিংটা। তো আমি আজকে হলফ করে বলতে পারি, ছবিটা রিলিজ হওয়ার পর, দর্শকের সামনে আসার পর, এই প্রশ্নটা করার মানে সাহস তো কেউ পাবেনই না, উল্টে সবাই এটা বলবেন এখানে এই চরিত্রটার জন্য এই মানুষটাই দরকার। একদম বাস্তব। আচ্ছা, ট্রেলার টিজার গান মোটামুটি দর্শক কবে থেকে পাবে? মোটামুটি এটা পেতে আমার ফেব্রুয়ারি এন্ড হয়ে যাবে, আশা করছি ফেব্রুয়ারির এন্ড থেকেই সেগুলো পাবে। তবে এবার একটু আমি আমার বাকিদের একটু জিজ্ঞেস করি, একটু চরিত্রটা সম্বন্ধে একটুখানি বল। এই প্রজেক্টে এই গল্পের, আর তোর কোনটা ভালো লেগেছে গল্পের সব থেকে মূল ভালো লাগার কারণ গল্পে কাজ করা?
আমার এই গল্পটা প্রথমত মানে অনুসুয়াদির আমি ফ্যান হয়ে গেছি লেখা, এটা আমি অনেকবার বলেছি। ডিরেক্টর তো খুব ভালো, বাট গল্পটা এত ভালো বেঁধেছে, এত ভালো লিখেছে। আর এই গল্পটা করার আরেকটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের সবাইয়ের জীবনে তো সম্পর্কে কোথাও না কোথাও একটা টানাপোড়েন থাকেই, কোথাও একটা ক্রাইসিস থাকেই সবার জীবনে। এই গল্পটার মধ্যে না অনেক কিছু দেখিয়েছে, সম্পর্ক কীভাবে ভাঙে, কীভাবে বাঁধে। এই গল্পটা পুরোটাই তো একটা সম্পর্ক নিয়ে, অনেকগুলো সম্পর্ক নিয়ে। এই গল্পটা শুনেই আমি প্রথম দিন দিদিকে হ্যাঁ বলে দিয়েছিলাম যে দিদি আমি আছি, আমাকে দাদাও বলেছিলেন। তো এই গল্পটা করার মেন প্রধান কারণ হচ্ছে গিয়ে গল্প, স্টোরি টেলিংটা খুব ভালো লেগেছে। আর এই গল্পটা করতে গিয়ে, কাজটা করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। খুব ভালো ভালো অভিনেতার সাথে কাজ করেছি। দাদা আমার বাবার চরিত্রে পাঠ করেছেন, যেটা কখনোই দেখে বোঝা যায় না, হি ইজ ভেরি ইয়াং। প্লিজ রিপিট দিস সেন্টেন্স। ভেরি ইয়াং অ্যান্ড ভেরি হ্যান্ডসাম। তো আমি একটা হ্যান্ডসাম বাবা পেয়েছি। আর দাদা প্রত্যেকটা সময় এটা একটু এইভাবে কর, দেখ এটা এইভাবে করছিস ভালো লাগছে, একটু এইভাবে করলে ব্যাপারটা একটু অন্যরকম লাগবে, সবসময় গাইড করেছে। এবং আমি মাথা পেতে নিয়েছি, কারণ আমি দাদার কাজ আগে দেখেছি এবং দাদা খুবই ভালো অভিনেতা। তার দিদি যেটা বলছিল যে কাস্টিং এই গল্পে একদম ফাটাফাটি হয়েছে। আর দিদি ডিরেক্টর হচ্ছে গিয়ে একদম ডিরেক্টর হচ্ছে অ্যাক্টার্স ডিরেক্টর, কোনো প্রেশার দেয় না, কিছু না, নিজের মতন করে ছেড়ে দেয়। ট্রু এটা নিজের মতন করে কর। কোথাও যদি আমার মনে হয় যে এটা ইনপুটটা এইভাবে না ওইভাবে, এবং কোনো মানে একটা অ্যাক্টরের তো কাজ হচ্ছে অভিনয় করা, সেই জায়গাটা দিদি দিয়েছে। আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইউ সেই জায়গাটা দেওয়ার জন্য। আর এই কাজটা পাওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে বাপ্পাদা আমাকে প্রথম ফোন করে এই কাজটার জন্য। বাপ্পাদা আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ এই প্রজেক্টে একটা অংশ আমাকে রাখার জন্য। আর এত ভালো ভালো অভিনেতার সান্নিধ্যে আমি কাজ করেছি এই প্রজেক্টে। আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য হোল টিম। একটা ভালো টিম পেয়েছি সত্যি। না, সব থেকে বড় কথা যেটা খুব বাস্তব কথা, আমাদের গল্পের মানে একান্ত গোপনের প্রত্যেকটা চরিত্র মানে যত মানে আমার যা অভিজ্ঞতা বা সিনেমা দেখি বা যা দেখি, প্রচণ্ড আমি তো ভীষণ দেখি সিনেমা বা সমস্ত ভাষার, তো প্রত্যেকটা চরিত্র ভীষণভাবে রিয়েলিস্টিক। মানে এখানে ও যেহেতু অনুষ্কা যেহেতু ডিরেক্টর, ওর মানে ওর জায়গাটা তো ও কতটা বলবে, আর ওর অভিনয়ের জায়গাটা ও অসম্ভব ভালো অভিনয় করেছে। দুটো শেড আছে গল্পে, অসম্ভব ভালো অভিনয় করেছে। একটা শেড একরকম আর একটা শেডে আরেক রকম। অভিজিৎ ফাটিয়ে দিয়েছে, জাস্ট মার্ভেলাস। ও অল্প পরিসরে কিন্তু যে মানে রিয়াকশন বলো বা যে মানে ছোট ছোট যেগুলো টাচ, যেগুলো অসম্ভব ভালো। কৃতিশ খুব ভালো। এবং নতুন করে আর লাবণীদি বা মানে একে দিয়ে ঋতুব্রত দা এদেরকে নিয়ে বলার কিছু নেই। ঋতুব্রত দা তার সে যেটা করে থাকে, সে যেটা করে বাস্তব জীবনে, সে সেটাই প্লে করেছে এই চরিত্রটা। এবং আজকে দর্শক এই ছবিটা একান্ত গোপন লোকে দেখলে বুঝতে পারবে যে কতটা একই রকম লাগছে একটা মানুষ যখন অন্য মানে খবরও বলে বা তার সাথে একটা কি, কারণ আমাদের ছবির মূল বিষয়বস্তু কিন্তু রেডিও। হ্যাঁ, তো এইটা হচ্ছে ছবির, আমি গল্প ডিসক্লোজ করবোই না, কিন্তু এই ছবিটার পুরো বিষয়বস্তুটাই হচ্ছে কিন্তু একটা রেডিও কেন্দ্রিক। তো সেইখানে ঋতুব্রত দা যদি না থাকতো এই ছবিটাতে, ওই চরিত্রটাতে, পার্টিকুলার চরিত্রটাতে, তাহলে ছবিটাই হতো না। খুব বাস্তব কথা, কারণ ঋতুব্রত দা ছাড়া ওই চরিত্রটা কিন্তু অন্য কেউ যায় না। ঠিক সেম অভিজিৎ না থাকলে ছবিটা অন্য কোনো চরিত্র যায় না, অনুসরণ না থাকলেও যায় না, ও না থাকলেও যায় না, ও না থাকলেও যায় না। তবে আমাদের দিক থেকে আমি অ্যাজ এ দর্শক আমি ভীষণ কিন্তু খুশি যে এই ছবিটা, এবং আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এবং থ্যাঙ্কস টু তোকে, আমাদের কিন্তু আজকে এই একান্ত গোপনের প্রথম ইন্টারভিউ কিন্তু আমরা দিলাম আজকে এইখানে আমাদের বাড়িতে বসে, আমার বাড়িতে বসে এই প্রথম আজকে কিন্তু ইন্টারভিউ হলো। তার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। বাকিটা অভিজিৎ বল কিছু। আমি প্রথমে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি না মনোজিৎ খেতে দিয়েছিল, আমি একা আমার প্লেট পুরো কেউ কিছু খাচ্ছে না, কিছু মনে করবেন না, আমাকে হ্যাংলা বলবেন না। হ্যাঁ, কেউ খাচ্ছে, আমি তো খাওয়ার পর দেখছি সবার প্লেট ফাঁকা। হ্যাঁ, কেকটা খাবো, খাবো না। আচ্ছা, বলছি যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনারা, যে ওনারা যদি জিজ্ঞেস করেন যে টু টেল সামথিং অফ দ্য ক্যারেক্টার, আমি না আলাদা করে স্পেসিফিক্যালি না ক্যারেক্টারটা বলাটা আমার পক্ষে খুব এই মুহূর্তে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেন?
কারণ এই চরিত্রটা বা এই টোটাল ওরা বারবার যে কথাটা বলছে যে এই টোটাল গল্পটা, নাম্বার ওয়ান বলি, অ্যাক্টর হিসেবে আমাদের লাইন মুখস্থ করতে হয় ইন মোস্ট অফ দি কেসেস। এই ছবির ক্ষেত্রে ঠিক কিনা বল, কোনো লাইন আমাদের মুখস্থ করতে হয়নি। এমন ন্যাচারালি ওর স্ক্রিপ্ট এতটাই সবল, মানে কিন্তু ভারী ভারী কথা দিয়ে ডায়লগ লেখা নয়, এত কলোকুয়াল এবং এত লজিক্যাল, দর্শক যাতে কানেক্ট করতে পারে। হ্যাঁ, আমরা এত সুন্দরভাবে কানেক্ট করতে পেরেছি। তার মানে সবসময় জানবেন যে আমরা অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি বলছি, অ্যাক্টররা যত ইজিলি কানেক্ট করতে পারবে তত কিন্তু দর্শকরাও স্ক্রিনে কিন্তু তাদেরও কানেক্টিভিটিটা অনেক ইজি হবে। সুতরাং এই ছবির ক্ষেত্রে আমাদের কোনো লাইন মুখস্থ করতে হয়নি, ইট ওয়াজ কামিং ফ্রম ইনসাইড, ন্যাচারাল প্রোগ্রেশনে। নাম্বার টু হচ্ছে আমার ক্যারেক্টারের জন্য কখনো উই কুড বিহেভ, আমাদেরকে অভিনয় করতে হয়নি, আমাদের বিহেভ করতে হয়েছে। সুতরাং আমাদেরকে কখনো স্ট্রেস মনে হয়নি যে একটা চরিত্র করছি, বাবার এই হ্যান্ড করে দেবো, ত্যান করে দেবো, কিছুই না। যেমন ডে টু ডে লাইফে যে আমরা কথা বলছি, এরকম স্বাভাবিকভাবে আমরা কথা বলে গেছি, এবং মাঝখান থেকে ডিরেক্টর বলেছে কাট, শট ইজ ওকে, এইভাবে আমাদের কাজটা হয়েছে। সুতরাং এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে দাঁড়িয়ে, এবং এভাবে যখন একজন অভিনেতা কাজ করার সুযোগ পান তখন ন্যাচারালি আমি বলতে পারি যে দর্শকদের ভালো লাগতে বাধ্য। একদম। তুই বল। আমার স্ক্রিন প্রেজেন্স ঠিকঠাক যতটা পেয়েছি। আমি আমার চরিত্রটা নিয়ে অ্যাকচুয়ালি আমি অনেকটা ভাবি, যখনই কোনো ক্যারেক্টার পাই আমি ভাবি যে ক্যারেক্টার কি বলতে চেয়েছে, মানে ক্যারেক্টারের উদ্দেশ্যটা কি পুরো গল্পের মধ্যে। তো কোথাও গিয়ে আমি অনেকটা ভাবার পর লজিক্যালি, মানে আমার মাথায় কিছু আসছিল না, বাট আমি যখন পুরো গল্পটা শুনলাম, মানে আমাকে প্রথমে চরিত্রটা দেওয়া হয়েছিল যে এটা তোমার চরিত্র, এই তোমার লাইন আর তোমার সিচুয়েশনই। তো আমি শুধুমাত্র গল্প মানে না শুনে আমি চরিত্রটা যখন করছিলাম তখন না পারপাস পাচ্ছিলাম না কিছুই, যে আমি কেন করছি এটা, মানে আমার উদ্দেশ্যটা কি। বাট পরে যখন আমি পুরো গল্পটা শুনলাম তখন একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, যে আমি ওই ক্যারেক্টারটার সঙ্গে রিয়েলাইজ করলাম কিভাবে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু মানুষ আসে যারা হয়তো তার সঙ্গে সারা জীবন থাকে না, জীবনের শেষ অবধি পার্টিকুলার কিছু পোর্শনের জন্য আসে এবং তাদেরকে না একটা পুশ দেয়, পারপাস দেয়। আমি কোথাও গিয়ে ফিল করেছি আমি ওই ক্যারেক্টারটা, যে অনুসূয়াদির ক্যারেক্টারকে পুশ দিচ্ছে লাইফে এগোনোর জন্য। একদম, শুধু পুশ দিচ্ছে না, সে সারা জীবন একটা বিশেষ জায়গা মেয়েটির মনের মধ্যে রেখে যাচ্ছে, ছাপ রেখে যাচ্ছে, যে সে প্রত্যেকটা পুরুষের মধ্যে তাকে খুঁজে বার করারই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি যখন পাচ্ছে না তখন সে হতাশ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে হতাশ হয়ে আবারও নতুনভাবে খোঁজার চেষ্টা করছে। একাধিক ভালোবাসার যে কথাটা উঠেছিল আগের দিনও, আজকেও বলি, একাধিক ভালোবাসা ঠিক নয়, ভালোবাসা একটাই, আর সেটাকে খুঁজে যাওয়াটা গোটা জীবন। সে প্রকৃত ভালোবাসা পর্যন্ত, সোল টু সোল কানেক্ট হওয়ার জায়গা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত ভালোবাসার অনুসন্ধান শেষ না হওয়ার গল্প। দিদি সাহসী একজন মানুষ, সাহস করে যে জিনিসটা তুমি নিজেও বললে যে স্ট্রাগল করতে হয়েছে, কিছু কিছু জিনিস উঠে এলো, বা উমেন এম্পাওয়ারমেন্টের কথা উঠে এলো, ওরা বলছিল যে একা হাতে কিভাবে এত কিছু সামলেছে। এখানে একটা ট্রেন্ডিং প্রশ্ন আমি রাখতে চাই, যেটা আমার এই সমস্ত টার্মগুলো শুনতে শুনতে মাথায় এলো। আমি লাস্ট একটা জায়গায় দেখছিলাম যে যেটা মেট্রোতে হয়েছে, প্রত্যেকে আমরা জানি যে একটা এই চুমু খাওয়ার ব্যাপারটা, তো এটা নিয়ে এখন ট্রেন্ড একটু চলছে, 2-5 জন কথাবার্তা বলছে। সেখানে একটি মেয়ে কমেন্টে লিখেছে যে এটা ওমেন এম্পাওয়ারমেন্ট হতেই পারে। না, এটা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি না। প্রথমত আমি প্রসঙ্গ যেটা বলতে চাই, আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু সামহাও আমার বলে ওঠা হয়নি বিভিন্ন কাজে। 1 নম্বর, মেট্রোতে যাই ছবিটা তুললো, আমরা তো সবাই জানি মেট্রোতে ছবি তোলা নিষিদ্ধ, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো যে ছবিটা তুলেছে সে অন্যায় করেছে। দ্বিতীয়ত, কোনো মানুষের ঘনিষ্ঠ মুহূর্তে তাদের সম্মতি ছাড়া ছবি ছাড়া, সেটাও একটা অপরাধ। সেই জায়গাটা যে করেছে সেও অপরাধ করেছে, তো অপরাধী অন্য কেউ। কিন্তু ভালোবাসা দুটো মানুষের সম্মতিতে, ভালোবাসাটা কি অপরাধ? এটা বিশাল প্রশ্ন। কিন্তু দুটো মানুষ চুমু খাওয়া কি অপরাধ? দুটো মানুষ যদি দুটো মানুষকে ভালোবাসে, তাদের চুম্বন করা কোথায় অপরাধ?
সেটা তো কোনো শালীনতার প্যারামিটার ভাঙে না। আর মেয়েরা, এটা বোধহয় আমাদের হিস্ট্রি না পড়ার বা পড়াশুনোর অভাবের কারণে হয়, মেয়েরা বরাবরই প্রগতিশীল। বায়োলজিক্যালি, আমি যেহেতু বায়োলজি স্টুডেন্ট, আমরা বায়োলজিক্যালিও জানি যে যদি একটু রিসার্চ করা যায়, মেয়েরা কিন্তু যথেষ্ট প্রগতিশীল ভাবনার দিক থেকে, সাহসের দিক থেকে, শক্তির দিক থেকে দৈহিক, সেটার মধ্যে ফিজিক্যাল ফিটনেসের দুটো আলাদা ফিজিওলজির মানুষজন, তাদের কোনো কম্পেয়ার আমি করতে যাব, সেখানেও অনেক কিন্তু আছে। মেয়েরা বরাবর স্বাধীনচেতা, নিজেদের ভাবনা, নিজেদের ভালোবাসা সবকিছু স্বাধীনভাবে বলতে পছন্দ করে। এটা কোনো অপরাধের নয়, এটা বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করানো। কারণ আমাদের ইতিহাস তুলে দেখে নাও, মানে হিউম্যান সিভিলাইজেশনের ইতিহাস তুলে দেখে নাও, হ্যাঁ প্রত্যেকটা জায়গার ডার্ক ফেজ আসে, মধ্যযুগ আসে, মেয়েদের আওয়াজগুলোকে মানে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাদের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করা হয়। কিন্তু তার মানে এটা নয়, কখনোই এটা নয় যে মেয়েদের বুদ্ধি বা এই মেয়েদের প্রগতিশীলতা কোথাও কম ছিল। আমি তো মনে করি যে মেয়েটি হোম মেকার, আমরা হোম মেকার শব্দ বলি, সে মেয়েটি যে পরিশ্রম, যে বুদ্ধিমত্তার পরিচয় রাখে, সে বুদ্ধিমত্তা, সে পরিশ্রমের পরিচয় একজন অফিসে কর্মরত একটি বিশাল পোস্টে থাকা পুরুষেরও নেই। খুব সাধারণ, স্বল্প জ্ঞান সম্পন্ন সাধারণ একটি বাড়ির মেয়ে, যে দৈনন্দিন জীবনে অক্লান্ত সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে খুব বুদ্ধিদীপ্ততার সাথে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু পরিচালনা করে। তাই এইটা খুব বোকা বোকা কথা, মেয়েরা এখন এগিয়ে আসছে, মেয়েরা এখন এগোচ্ছে, মেয়েরা বরাবরই এগিয়েছিল, বরাবরই এগিয়ে আছে। আমরা সেটাকে স্বীকার করতে ভয় পাই, বা কখনো স্বীকার করি, কখনো স্বীকার করি না। যখন স্বীকার করবে না, তখন আমাদের মতো কিছু মেয়েদের বা আরো কিছু মেয়েদের চেঁচিয়ে বলতে হয় আমরা এগিয়ে আসছি। ওইসব কথা সব অনেক, এগুলো সব জ্ঞানের কথা। আমি বাস্তব কথা বলি, চুমু খেয়েছে, বেশ করেছে, মার্ডার তো করেনি, ধর্ষণ তো করেনি, চুমু খেয়েছে। আর সব থেকে বড়, মানে সব থেকে খারাপ একটা মানে জিনিস, আমি এটা অনেকবার প্রত্যেকে আমরা দেখেছি, কিছু একটা রাস্তায় ঘটে গেল বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, কিছু মানুষের থেকে বাঁচাবার থেকে আগে ভিডিও করে কত তাড়াতাড়ি ফেসবুক বা ইনস্টাগ্রামে ভাইরাল করা যায়, এটা হচ্ছে প্রবণতা। আমার তো মনে হয় সে চুমু খেয়েছে, যে ছবিটি তুলেছে তার উপর আইনত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কেন নেওয়া হয়নি আমি আর আমি একটা ওয়ার্ড বলতে চাই রিগার্ডিং এই উইমেন এম্পাওয়ারমেন্ট। আমার মনে হয় এবার টার্মটা চেঞ্জ হয়ে হওয়া উচিত এম্পাওয়ার্ড উইমেন। উইমেন আর অলরেডি এম্পাওয়ার্ড। এই কবে আর এম্পাওয়ারমেন্ট মানে কি এম্পাওয়ার্ড নয়, এম্পাওয়ার্ড হচ্ছে না, অলরেডি দে আর এম্পাওয়ার্ড। হ্যাঁ, সমাজে কে দেবে, কেন দেবে? অলরেডি দে আর এম্পাওয়ার্ড। কেন মেয়েদের স্থান দেবে আর মেয়েরাই কেন পুরুষদের স্থান দেবে? এটা ইকুয়ালি থাকা উচিত না? মানুষ স্বাধীনচেতা, বুদ্ধিমত্তা নিয়ে, প্রোগ্রেসিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে আসুক। সব মানুষ এক, আমরা সবাই এক, আমরা মানুষ। আমি এটা নিয়ে আমি অনেক ছোট এই বিষয়ে আমি জানি, তবে আমার মনে হয়, মানে আমার পার্সোনালি মনে হয় যে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে অ্যাকচুয়ালি এগিয়ে কেন? কারণ আমি একটু মাইথোলজি নিয়ে থাকি, আমি একটু বিষয় নিয়ে চর্চা করি, খুব ফানি। এটাকে মানে কেউ একদম সিরিয়াসলি বা একদম ডিরেক্টলি না নিলেও, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আমরা তাদেরকে দেখি সবসময় ধ্যানমগ্ন অবস্থায়। বিষ্ণু তিনি তার ধ্যানমগ্ন অবস্থায়, মহেশ্বর তিনি তার ধ্যানমগ্ন অবস্থায়, ব্রহ্মা তিনি তার ধ্যানমগ্ন অবস্থায়। তারা কিন্তু রিল্যাক্সড একেবারে। মানি ডিপার্টমেন্ট কে সামলাচ্ছে? পুরো এত টেকনিক্যাল, এত কমপ্লিকেটেড জিনিস লোক কি সামলাচ্ছে? নারায়ণ স্ত্রী। শক্তির ডিপার্টমেন্ট কে সামলাচ্ছেন? এত পাওয়ারফুল একটা জায়গা, এত দুর্গা সামলাচ্ছেন, তারা কিন্তু রিল্যাক্সড আছে। হ্যাঁ, তো পাওয়ার কার হাতে রয়েছে? বুদ্ধির ডিপার্টমেন্ট সরস্বতী সামলাচ্ছে। এত বড় বড় ডিপার্টমেন্ট তারা সামলাচ্ছে, এরা তো সবাই রিল্যাক্সে বসে আছে। এখানে দেখতে পাচ্ছিস, এটা দারুণ, এখানে দেখতে পাচ্ছিস না এই দুজনের মধ্যে
একদম রিল্যাক্স বোম ভোলা আরে দেখ বুদ্ধি ডিপার্টমেন্ট কে সব সবকিছু সামলাচ্ছে। সুতরাং উইমেন আর এম্পাওয়ার্ড অলরেডি, আর এই সব নিয়ে আলোচনা বন্ধ। না, তুই বল, ছেলে বল। কি বক্তব্য আছে এই বিষয়ে? সবাই যেটা বলছে ঠিক বলছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বক্তব্য এটাই। সবাই যা বলছে ঠিক বলছে। হ্যাঁ বল, আর কি প্রশ্ন? আচ্ছা, 2024-এর শেষ দিকটা দেখেছি বা 2025ও শুরু হয়েছে, এইটুকু দেখছি। বাংলা ছবির জন্য বেশ ভালোই যাচ্ছে, সেটা ওই দুর্গাপুজো থেকে স্টার্ট হয়ে থাকে বা ডিসেম্বর মাসটাতেও বেশ কয়েকটা ছবি এসছে, মোটামুটি প্রত্যেকটা ওয়ার্ক করছে লাস্টের দিকে, এটা ভালো সাইন। তোমরা কি কি ছবি লাস্ট দেখেছো বাংলা ছবি, এবং সিনেমা হলে গিয়ে দেখা, এবং কেমন কি বলবে এটাকে নিয়ে যে লাস্টের দিকে চলা এই ছবিগুলো ওয়ার্ক করছে? দেখো আমার মতে আমরা লাস্ট আমরা বাংলা সিনেমা দেখেছি বহুরূপী। বহুরূপী শিবুর ছবি অসম্ভব ভালো লেগেছে, মানে বলতে কোনো রকম বাধা নেই, কেউ কোনো রকম মানে কিছু দেয়ও নি, কিছু করেনি। তবে দুর্ভাগ্য একটা, বহুরূপীতে একটা অসাধারণ একটা পার্ট আমার ছিল, মানে যে কোনো কারণে অন্য জায়গায় সেই সময় শিবুর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, শুটিং 15 দিন পিছিয়ে যায়, পরবর্তী যখন ডেটটা যখন শুটিংয়ের পরে সেই সময় আমার অন্য একটা ছবি শুটিং ছিল, সেখানে গেছিলাম। কিন্তু বহুরূপী দেখার পরে খুব দুর্ভাগ্য লেগেছে, খুব খারাপ লেগেছে যে আমি ওই ছবিটাতে পাঠ করতে পারলাম না। কিন্তু যাই হোক, আমি ওদের সবাইকে জানিয়েছি এবং ছবিটা দেখে আমি তো মানে আমরা উচ্ছ্বসিত, এবং এত ভালো ছবি হয়েছে বহুরূপীটাই দেখেছি। আর মানে দুর্ভাগ্য আমার খুব কাছের বন্ধু সুজিতের ছবি খাদান, তো আমাকে আগের দিন তো বললো মনিতা দেখো, এখন দেখা হয়নি, তার জন্য সরি, আমি দুঃখিত। তবে ছবিটা দেখবো, এবং আমি ভীষণভাবে মানে মন থেকে চেয়েছিলাম যে খাদান সুপারহিট হোক, কারণ খাদান সুপারহিট না হলে বাংলা ছবির আবার যে একটা কামব্যাক, এবং এই কমার্শিয়াল ছবি, এবং সবাই, এবং সব থেকে বড় কথা এটা মানে প্রত্যেকের জেনে রাখা ভালো যে কমার্শিয়াল ছবি কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে মানে তৈরি করে। কমার্শিয়াল ছবি যদি হিট না করে তাহলে একটা ইন্ডাস্ট্রির গ্রো হয় না। আমরা অনেকেই অনেক ছবি বানাতে পারে প্রত্যেকে, কিন্তু কমার্শিয়াল ছবির খুব দরকার, কারণ সেই কারণেই অঞ্জন চৌধুরীর ছবি ছিল সুপারহিট এবং স্বপন সাহার ছবি ছিল সুপারহিট। সেই ছবিগুলো হয়েছে বলেই পরবর্তীকালে কিন্তু ঋতুপর্ণ ঘোষ বা অন্যান্য, যদি কমার্শিয়াল ছবি না থাকে তাহলে আমরা সোকল প্যারালাল ছবি বা ইন্টেলেকচুয়ালদের জন্য যেসব ছবি বানানো হয়, একটা জিনিস বুঝতে হবে, যদি একই স্বাদের খাবার দর্শককে কন্টিনিউয়াস খাওয়ানো হয় তাহলে একটা সময় সেটা মোনোটোনাস লাগে। তো বিভিন্ন স্বাদের প্রয়োজন আছে, বিভিন্ন ডিরেক্টরের প্রয়োজন আছে। আমার নিজস্ব ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ যে আমি আমার বেশ কিছু ডিরেক্টর বন্ধু আছে, তাদেরও বলে থাকি বারবার যে দেখো, আমরা প্রত্যেকের ছবি বানাই, আমাদের প্রত্যেকের জীবন দর্শন, আমাদের ছবি করার ঘরানা সবকিছু আলাদা। তো আমরা আমাদের মতো করে ছবি বানাই, আমাদের প্রত্যেকের ছবি গিয়ে যদি দর্শক মানে দেখে তাহলে তাদের স্বাদ বদলাবে, এবং পরে আবার আমাদের ছবিগুলো হিট হবে। শুধু ইন্ডাস্ট্রির গ্রো হবে না, আমাদের প্রত্যেকের গ্রো হবে। তাই সবার ছবি বানানো নিজস্ব দৃষ্টিভঙ্গিতে, কমার্শিয়াল, প্যারালাল, আর্ট হাউস, যেটাই হোক, যাই ঘরানা হোক, সবকটা ছবি যদি বেঁচে থাকে প্রপারলি, তবে একটা আরেকটার ওপর কো-ডিপেন্ডেন্সি এটা রয়েছে, যেটা আমরা অস্বীকার করতে পারি না। একটা হিট হওয়ার আর একটা দেখার দর্শকের ইচ্ছে তৈরি করার উপর একটা বিশেষ ভূমিকা আছে। আমার অফলেট আমি বহুরূপীও দেখা হয়নি, খাদানও দেখা হয়নি, বাট আমি লাস্ট একটা ছবির কথা বলবো, সেটা যদিও একটু পিছিয়ে গেছে 1-1.5 বছর আগে। সেটা হচ্ছে আমি অর্ধাঙ্গিনী। লোকে বলে না যে বাংলা ছবি অমুক্ত, হ্যাঁ, একটা এই যুগের একটা বাংলা ছবি। কৌশিক গাঙ্গুলি আমি পার্সোনালি খুব ফ্যান, ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা আলাদা করে অভিনেতা কৌশিক গাঙ্গুলি। অর্ধাঙ্গিনী এই সময় দাঁড়িয়ে 2024 সালে, হ্যাঁ আমরা দেখেছি, হ্যাঁ আমরা দেখেছি, আমি হলে গিয়ে 3 বার দেখেছি, আমরা দেখেছি, আমরা হলে গিয়ে 3 বার। তুমি যে এখন দেখতে পাওনি তার কারণটা তোমার দুটো সিরিয়াল চলছে, হ্যাঁ, ওই কারণে সময় হচ্ছে না বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যুগের একটা বাংলা ছবি আমি হলে গিয়ে 3 বার দেখছি। এটাই আমার মানে এটাই হচ্ছে প্রাপ্তি, আমার প্রাপ্তি, আমার ভাগ্য। এখন আমি পেয়েছি ইন্টারভিউ দেওয়ার জন্য, কারণ এর এত ব্যস্ততা, এখন সকাল বিকেল 2 শিফটে কাজ করছে। এগুলো এডিট করে বাদ দিয়ে দেবে না, এগুলো তো বাদ দেওয়া যাবে না, এত সিরিয়াল নিয়ে ব্যস্ত। যাই হোক, ব্যস্ততা, শিল্পীর ব্যস্ততা থাকা উচিত, প্রত্যেকে ব্যস্ত। ও কাল রাত্রে শুটিং করে এসেছে, শুটিং চলছে, বেচারা আমাকে এসে বলছে যে দিদি আমি চুল কিছু কাটতে পারিনি, আমি ঠিক মতো আসতেও পারিনি। প্রত্যেকে ব্যস্ত, এরা প্রত্যেকে ব্যস্ত। এটা আমার কাছে আনন্দের যে এরা আরো গ্রো করুক, আমার তাতে লাভ। না, সব থেকে এবং আমি যদি মানে আমি শেষটা বলি, সেটা হচ্ছে যেটা আবারও বলছি, তোকে থ্যাংক ইউ। আমাদের এই ছবিতে প্রথমবার তুই আমাদের ছবির ইন্টারভিউ করলি,
তার জন্য থ্যাঙ্কস তোকে। আর আরেকটা কথা, আমি যে ওয়ার্ডটা খুব অপছন্দ করি, বড় বড় হয়তো শোনাবে কথাটা, সেটা হচ্ছে যে বাংলা ছবির পাশে দাঁড়ান, আমাদের সাথে থাকুন। একদম না, পাশেও থাকতে হবে না, সাথেও থাকতে হবে না। ছবি যদি ভালো হয় তাহলে লোকে ডেফিনেটলি হলে যাবে দেখতে, এবং ছবিটাকে দাঁড় করাবি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভীষণভাবে আশাবাদী। আমাদের শুধু ছবি নয়, সমস্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ছবি লোকে যাক হলে, লোকে গিয়ে হলে গিয়ে দেখবে, হলে গিয়ে দেখার পরে লোকে বিচার করবে যে ছবিটা কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা মন্দ বা কোনটা অন্যরকম লাগছে। তো সো দ্যাট 2025 আমাদের প্রত্যেকের ছবি ভালো হোক, ভালো প্রত্যেক যারা ডিরেক্টর প্রডিউসার যাদের প্রত্যেকের ছবি ভালো হোক, সবার ছবি ভালোভাবে চলুক। এমন কিছু অ্যাট প্রেজেন্ট কন্ডিশন আমরা ফেস করি, যেটা আমি বলছি না আমরা জীবনে এমন কোনো ঘটনা আজকে অনুভব করছি তা নয়, অনেক দিন অনুভব করছি, কিন্তু আমরা সাহস করে বলি না। যেটা এই ছবির মধ্যে অনেকগুলো আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা যেগুলো আমরা অনুভব করি কিন্তু বলতে পারি না, সেটা এই ছবিতে সাহস করে বলা আছে, যেটা এখনো পর্যন্ত বাংলা ছবিতে এই মুহূর্ত পর্যন্ত কেউ বলে। LGBTQ এর মধ্যেই একটি তাদের সাথেই তারাও এদের গ্রহণ করেছে, কারণ সমাজে তো অনেক কিছু আমরা খুব নর্মাল বলে গ্রহণ করতে পারি না। আমরা যারা সো কল্ড হিপোক্রেসিতে ভুগি, নর্মালিজমের, আমরা ঠিক নর্মাল নই, আমরা সবাই অ্যাবনর্মাল, তাই হিপোক্রিট। তো সেই হিপোক্রেসি ছাড়িয়ে বেরিয়ে আসার কথা আছে, যে ভালোবাসার সবকটা রং ধরার চেষ্টা করা আছে এই ছবিতে। যে ভালোবাসা কখনো শরীর, কখনো শরীরের ঊর্ধ্বে, কখনো মন, কখনো সোল। তো অনেকগুলো ভালোবাসা এই ছবির, কিন্তু অনেকগুলো ভালোবাসাই অনেক রকম ভালোবাসা, আর মানুষ যতটা কমপ্লিট ভালোবাসতে পারে ততটা ভালোবাসা। মনোজিৎদা তো মিঠাই ধারাবাহিক করেছো, তোমার ছেলের নাম আবার মিঠাই। মিঠাই কি সিনেমা করবে ভবিষ্যতে, কোনো ভাবনা চিন্তা বা এখনো করছে কিছু? সেটা একদম মিঠাইয়ের সিদ্ধান্ত। না, এটা নিয়ে একটা বলার আছে। এটা মিঠাইয়ের সম্পূর্ণ, মানে আমার ছেলে মিঠাইয়ের মানে আমাদের ছেলে মিঠাইয়ের ব্যাপারটা হচ্ছে যেটা, যে মিঠাই এখনো পর্যন্ত এইগুলোকে পছন্দ করে না। মানে ও ভালোবাসে যে ওর মামাম ডিরেক্টর অভিনয়, মানে অ্যাজ এ অভিনেত্রী আমি তার বাবা অভিনয় করি, এটা সে জানে, ভালোবাসে, এবং বেশ মানে স্কুলে টুলে সবাই বেশ আমাকে কিছু বললে বেশ এটা প্রাউড ফিল করে। কিন্তু ও ভীষণ ভালোবাসে ফুটবল খেলতে। ফুটবলই হচ্ছে পড়াশোনার পরে আরেকটা যেটা প্রচণ্ড প্রেম বা ভালোবাসা, সেটা হচ্ছে ফুটবল। গোটা বিশ্বের সমস্ত কিছু ফুটবলারদেরও চেনে, এবং মানে আমি ভর্তি করালাম ওকে আমাদের এভিনিউ সম্মিলনী ক্লাবেও, প্র্যাকটিস করছে, স্কুল করছে, প্র্যাকটিস করছে, আবার তার সাথে সে পড়াশোনা করছে। তো আমরা সেই রকম বাবা মা, আমরা কোনো রকম ভাবে প্রেশার করতে চাই না। এখানে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে, আমার ছেলে কি হবে সে দায়িত্ব বা আমি এই জায়গাটা নিতে চাই না। আমার দায়িত্ব হচ্ছে তাকে ভালো করে মানুষ করা, এইটুকুই আমার দায়িত্ব। সে কি হবে সেই চিন্তা, বা সে বড় হয়ে কি হতে চায়, যাই হোক। আমার মা আমাকে একটা কথা বলেছিল, আমি তো খুব ছোটবেলায় এই প্রফেশনে আসি, এবং আমি যখন আসি আমার বাড়ির সাথে একটা বিশাল ক্ল্যাশ হয়। আমি তখন পড়াশুনো করছি, আমি অ্যাকচুয়ালি ক্লাস 12 তখন আমার কমপ্লিট হয়নি, তখন থেকে এই প্রফেশনে। তো আমাকে মা বলেছিল তুমি কেন এই প্রফেশনে? আমি বলেছিলাম আমি একমাত্র এই প্রফেশন যে প্রফেশনের প্রতি 100% সৎ থাকতে পারবো, যেটা আমার কাছে চাপিয়ে দেয়া নয়, কষ্ট নয়, আমার আনন্দ করে আমি এখানে সৎ। এবং আমার অনেক অন্য কাজের জায়গার অফার থাকা সত্ত্বেও সেগুলোকে রিফিউজ করে আমি এই প্রফেশনে। সেম আমার ছেলে যদি ভালোবাসতে পারে অভিনয়কে, সে যদি তার প্রতি 100% ডেডিকেটেড হতে পারে, তাহলে সে অভিনয় করবে। যদি সে ফুটবলকে ভালোবাসে, ফুটবলার হবে। যদি সে পড়াশুনোকে ভালোবাসে, যাই করুক, যে প্রফেশনেই যাক, সে যেন সৎ হবে, তার নিজস্ব দায়িত্বটাকে পালন করে। এটুকুই আমার চাহিদা। এটুকুর জন্য তৈরি করব, ভালো মানুষ করার জন্য তৈরি করব, বাকিটা আমাদের কিছু বলার নেই। বেসিক্যালি আমাদের ওকে কোনো আমরা সেই রকম বাবা মা, আমরা কোনো রকম প্রেশার করি না কিছুতে। ওর যেটা ভালো লাগে, ও যেটা ভালোবাসে, ও সেটা করতে চাইবে, সেটাতেই আমরা অল টাইম আছি, ফোকাস করছি।
আচ্ছা, ছোটদের দিয়ে একটু শেষ করা হোক, ওদের প্রতি যদি কোনো প্রশ্ন থাকে। আমি একটা কথা বলতে চাই, আমি মাত্র দেখছিলাম, গুগলে দেখছিলাম, পুষ্পা 2 বাংলা থেকে কালেক্ট করেছে 50 কোটি টাকা। ঠিক আছে, তো বাংলায় সিনেমা দেখার দর্শক আগেও ছিল, এখনো আছে, আগেও থাকবে। তো আপনারা যারা বাংলা দর্শক, শুধু বাঙালিরাদের একটা কথা বলবো, যারা বাংলা সিনেমা দেখেন না বা দেখেন, যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আগেও বলেছি, এখনো বলবো, যে খারাপ ভালো সেটা দেখে বিচার করুন, কিন্তু বাংলা সিনেমাকে দেখুন। তুই খুশি হবি এবছর যটা ছবি এসেছে পরপর, তাদের বক্স অফিস কালেকশন আমি ডিসক্লোজ করছি না, কারণ সেগুলো সবাই পেয়ে যাবে। প্রত্যেকের ভালো, এবং এত ভালো যে হিসেব করতে বসেছে যে বাংলা, হিন্দি এবং মানে সাউথের ছবি মিলিয়ে যা কালেকশন আছে, যে বাংলা মানুষ কিন্তু হলে গিয়ে ছবি দেখছে। কালকে আসলে মুভিনাতে সিনেমা ফুল হাউসফুল, গতকালও খাদানে সিনেমা হল। আচ্ছা, তুই কি কি ছবি করছিস একটু যদি বলিস, এখন তোর কি কি আসছে এইটা ছাড়া? এটা ছাড়া আমার আরো এই বছর আরো 3টে সিনেমা রিলিজ করছে। তার মধ্যে একটি সিনেমা এই আগামী 16 তারিখ আমার জন্মদিন, সেই জন্মদিনের দিন একটা সিনেমা রিলিজ করছে, সেটা প্রিমিয়ার আছে। এছাড়া আরো 2-3টে সিনেমা এই বছর রিলিজ করছে, নাম ডিসক্লোজ করছি না, বাট আই এম রিয়েলি ভেরি লাকি, হ্যাপি যে আমি। এবং আমার এডিটিং হাউসেই ওর আর একটা ছবি এডিট হচ্ছে, আমি চাইলেই দেখতে পারতাম। ওর মানে পাশাপাশি ঘরে এডিট হচ্ছে, ওর একই ছবি মানে এডিট হচ্ছে পাশাপাশি ঘরে। তুই কি কি ছবি করছিস? তোর তো ছবি রিলিজ হলো, খুব ভালো লেগেছে ওর কাজ, বল সেটা। রিসেন্ট একটা কমার্শিয়াল ছবি AK-47, আমি খুবই ব্লেসড যে আমি এত বড় একটা ছবি করেছি। তার পাশাপাশি সেই ছবি কোথাও গিয়ে আমাকে একটা আপলিফট করেছে এই মানুষদের সঙ্গে মিলে আরে কাজ করার। আমার একটা খুব মানে আমি জানি না, আমি মেবি লোভী বা আমার একটা খিদে রয়েছে সেই সমস্ত মানুষদের সঙ্গে কাজ করার যারা সত্যিই কাজের প্রতি ডেডিকেটেড, আর তাদের ভিশন খুবই ক্লিয়ার। আমি অনেক ছোট, আমি জানি, বাট তারপরে হলো আমি যে সমস্ত মানুষদের সঙ্গে কাজ করেছি তারা এতটা পরিমাণ মানে ক্লিয়ার্ড মাইন্ডেড যে কোথাও গিয়ে আমার অনেকটা ইজি হয় সেই ক্যারেক্টার দেখার, বা সে কি ভিশন দেখাতে চেয়েছে তাদের। অনুসূয়াদি ঠিক সেই মানুষের মধ্যেই পড়েছে, আর কোথাও গিয়ে আমি হ্যাপি যে আমি সেই কাজটা করতে পেরেছি। এর সঙ্গে সঙ্গে আরো অনেক কাজ করেছি, আশা করি ভবিষ্যতে আরো এগোতে পারবো আপনাদের সবার আশীর্বাদে। থ্যাংক ইউ আমাকে এত বড় একটা নটি আইস, খুব ভালো ওর চোখ, টকেটিভ আইস। তা আমার আবার একটু ব্যাপার আছে, আমার চরিত্রগুলোর চোখ কথা বলতে হবে। সবার চোখ কথা বললে তখন আমি সেই পুরুষ চরিত্রে অ্যাকসেপ্ট করি তাকে। তোমার কাজ, তুমি তো ব্যস্ততম মানুষ, দাদারও চোখ কথা বলে। হ্যাঁ একদম বলে, ও চোখ কথা একটু বেশি বলে। দু একটা সিন দেখছিলাম না, যার চোখ কথা বলে, তুই সবাই আমার বলতে বলে নিজেরাই বলে না না না, বরঞ্চ চোখ দিয়ে বল, চোখ দিয়ে বল, বলা হয়ে গেছে। না এবার বলো। সেটা হচ্ছে যে আপনার আমার না যেটা তখন বলা হচ্ছিল না, সেটা হচ্ছে যে এই ছবিটার না কোনো জনার নেই, মানে কোনো ইউ কান্ট ট্যাগ দিস ফিল্ম অ্যাজ ইমোশনাল ফিল্ম অর কমেডি ফিল্ম অর অ্যাকশন ফিল্ম অর হোয়াট এভার, এইরকমভাবে কিচ্ছু ট্যাগ করতে পারবেন না। যেমন আমি আগেও মেনশন করছিলাম, আমরা যারা অভিনেতা অভিনেত্রী, আমরা মেইন এখানকার হিরো হচ্ছে অনুসূয়ার লেখা গল্প এবং স্ক্রিপ্ট, এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট। এবং যেভাবে আপনারা না দেখলে, যখন আপনারা দেখবেন, অবশ্যই সবাই দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন আমাদের পক্ষে যেমন রিলেট করা খুব ইজি হয়েছে। আমরা না ফ্লো করেছি, আমরা সবাই ফ্লো করেছি, আমরা কিছু করিনি। আমাদের ম্যাক্সিমাম কি হয়, আমাদের অভিনেতাদের আমরা অভিনয় করি, যখন আমরা কিছু করতে হয় না আমরা ফ্লো করি, তার মানে কি হচ্ছে আমরা প্লটটার সঙ্গে একাত্ম হয়ে যাই। দিস ইজ দ্য ফিল্ম যেখানে আমরা একাত্ম হয়ে যেতে পেরেছি। যেমন আগেও বলছিলাম, আমাকে ডায়লগ মুখস্থ করতে হয়নি আমাদের সবাইকে। হ্যাঁ, সিমিলারলি উই হ্যাভ ফ্লোড উইথ দ্য সাবজেক্ট। আর আশাবাদী, আমি ভীষণ আশাবাদী যে এরকম যখন আমরা ফ্লো করতে পেরেছি, আপনারা হলে বসে যারা দেখবেন তারাও এইভাবে সুন্দরভাবে ফ্লো করতে পারবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সেই থ্যাংক ইউ সো মাচ। ব্যস্ত দুজন মানুষকে পেয়েছি। গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার। স্যার কেমন আছেন? দিদি কেমন আছো? খুবই ভালো আছি। নতুন বছর, একটা হালকা শীতের আমেজ রয়েছে। একদম ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক।
না, আসলে গোটা ছবিটা একটা অসাধারণ, এখানে একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে এবং তার সঙ্গে এই যে FM অর্থাৎ রেডিওর একটি অনুষ্ঠানের অন্তরালে একটি মানুষ এক মানবীর কথা শুনছে, আদতে গোটা সমাজ সেই মানবীকে শুনছে এবং চোখের সামনে যেন সেই মানবীকে দেখছে। পরতে পরতে রোমাঞ্চ রয়েছে, ঠাসা রয়েছে ঘন ঘটনার এবং তার পাশাপাশি অদ্ভুত এক নাটকীয় মোড় রয়েছে। এর থেকে বেশি বলা যাবে না, তার কারণ গোটা বিষয়টাই খুব মনস্তাত্ত্বিক, খুব সমাজতাত্ত্বিক এবং সর্বোপরি একটা থ্রিলারের মতো এগিয়ে যাওয়া একটি মানুষের জীবনের একের পর এক পর্দা সরে যাবার ঘটনা। যার লেখিকা, পরিচালিকা এবং প্রযোজক স্বয়ং এখানে উপস্থিত রয়েছে, সেইখানে আমার ভূমিকাটা একজন রেডিও প্রেজেন্টার অর্থাৎ FM এর আর্টসে। টেলিভিশনে আমি কাজ করেছি দীর্ঘদিন ধরে, কিন্তু রেডিওর অন্তরালে এই আর্টসে হিসেবে আমার প্রথম আত্মপ্রকাশ। সুতরাং আমিও খুব রোমাঞ্চিত এই গোটা প্রজেক্ট নিয়ে। বিশেষ করে একটা অনুষ্ঠান শুরু হচ্ছে এবং সেখান থেকে একটা জীবন, একটা মানবীর জীবন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে টাইম, স্পেস এবং তার সঙ্গে সঙ্গে কিছু ক্যারেক্টার অর্থাৎ সময়, স্থান এবং চরিত্র এমনভাবে ভিড় করবে যে ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটা টান উত্তেজনা রয়েছে। এই উত্তেজনাটা এই ছবির নিশ্চয়ই শিহরণ এবং রোমাঞ্চিত করার মতো, কিন্তু তার পাশাপাশি একটা খুব বড় সামাজিক বার্তাও রয়েছে। এই যে প্রত্যেকটা মানুষ সে তার জীবনের নায়ক বা নায়িকা, সেই রকম ভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে এই ছবিটা কিন্তু সবার ছবি।